শুভরাত্রি। কেউ যদি কোনো শ্রোতা এসে থাকেন, জাস্ট কমেন্ট করবেন। এখনো কাউকে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই চলে আসবে। আজকে অভিজিৎ চক্রবর্তী ওনার কবিতা নিয়ে আমি আজকে বসছি। সবাইকে শুভেচ্ছা। অভিজিতের জন্মস্থান হচ্ছে শেরপুর সদর, শেরপুর জেলা। প্রকাশিত কাব্যগ্রন্থ কয়েকটি: ঝিঝি পোকার আর্তনাদ, মধ্যাহ্ন, মুখোশ, ভুল শব্দে আউড়িয়ে গিয়েছে প্রার্থনা। শেরপুরের প্রথম অনলাইন ম্যাগাজিন স্লোগান আমাদের সম্পাদনা করছেন। এছাড়া রক্তদান ও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠনের সাথে জড়িত। আজকে তারই কবিতা নিয়ে আজকে এই রাত্রি 9টায় ফেসবুক লাইভে বসলাম। যদিও অভিজিৎ চক্রবর্তীর সাথে আমার কোনোদিন দেখা হয়নি, ফেসবুকের মাধ্যমেই পরিচিত। নেহার আন্না গোমেজ এসছে, চমৎকার একটা মানুষ এবং আমেরিকাতে থাকে। তার কবিতা আমি কণ্ঠে নিয়েছি, আরো অনেকে আসবে আমি যেটা জানি। এখন যেটা বলছিলাম, আজকে প্রথমেই আমি তার মায়ের সংবাদ পেয়েছি যে অসুস্থ, হাসপাতালে ডিহাইড্রেশন হয়েছিল। এটা অনেকেরই হয়, পানি টানি ঠিকভাবে খেতে হয়। যাই হোক, নিশ্চয়ই এখন ভালো। এর মধ্যে সে যে লাইফে আমি বলেছিলাম যে লাইফটাকে স্টপ করে দেব, বলে যে না আপনি করেন, আমি থাকবো। আমি ওকে বলেছিলাম মনে করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সবাই তার সে সুস্থ হয়ে উঠুক দ্রুত, সেই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করলাম। এখন অভিজিৎ চক্রবর্তীর প্রথম কবিতার নামই হচ্ছে স্লোগান আমাদের। দেখা যাক কি স্লোগান দিতে চায় উনি। কিছু হাত, কিছু পা, ক্ষুধার্ত পেট ও দেওয়ালে লেগে যাওয়া পিঠ নিয়ে যে মুখ এগিয়ে এসে বলতে পেরেছে আমাদের দাবি মানতেই হবে, তাদের মিছিলে আমি ঠান্ডা হাওয়া। লাঠিচার্জে যে শরীর থেকে চামড়া ঝরে গেছে বাকলের মতো, মায়ের বুক থেকে সরিয়েছে কাপড়, বাবার বুকে যখন জ্বলন্ত হাপড়, অবোধ শিশুর গায়ে এঁকেছে বুটের জলছাপ। বুটের জলছাপ এ কবিতা তাদের স্লোগান। সেসব মুখের হাসি, শিশুদের গান, অনাথ যে বোতাম হারিয়েছে আবাদি দেহ, সবুজ পতাকার মাঝে শোণিত পদ্মের মতো ফুটে আছে ও কাদের রক্তাক্ত ঠোঁট। কে বা দিচ্ছে চোট নিজের লাশে দাঁড়িয়ে, কারা করছে বিদ্রোহ। কণ্ঠ যখন গর্জে ওঠে, ভাঙছে দেওয়াল গারদের, এ স্লোগান তোমার আমার, এ স্লোগান আমাদের।
এই স্লোগান আমাদের। অভিজিৎ চক্রবর্তী জানে কিনা, এক সময় আমি রাজপথের মানুষ ছিলাম। আন্দোলন, স্লোগান, মিছিল কি করিনি, কত মিছিল করেছি। পুলিশ বলেছে হল্ট স্বাধীনতার আগে, সেই সমস্ত ঘটনা আমার মনে আছে। লাশ সবাই কাঁধে নিয়ে গেছে, সেই মিছিল আমি ছিলাম। পুরান স্মৃতি মনে করিয়ে দিল অভিজিৎ। যদিও তার নামটা, এই নামে অনেক পরিচিত আছে যারা বিভিন্ন ব্লকার বা এরকম আছে, মনে করতে পারছি না এখন। তার আরেকটি কবিতা ধরবো করছি, এখন কি ধরতে চাচ্ছেন উনি, দেখি উনি কবিতায় কি বলতে চেয়েছেন। দেখেন, আবার সবাইকে ধরেন না। একটি কলম পড়ে আছে অনাথ শিশুর মতো চোখ বুজে, তাকে ধরবো করছি যেমন জীবন, প্রতি রাতে শূন্য হাতে তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছি খুঁজে। কতগুলো খয়েরি মলাট একখাট যন্ত্রণায় অপেক্ষমান, ধরবো করছি, অপমান নয় অনীহায় জালের পেতে রেখেছি সমস্ত ঘ্রাণ। মদের বোতল হাতে বন্ধুরা ডেকেছে অনেক, চিত্রল হরিণের সিংহে ফুকেছে যারা মুক্তির স্বাদ, নিজের রক্ত নিজে খেয়ে আমি কাটিয়ে উঠেছি সেই অবসাদ। গত শীতে শুরুর কবিতা, সেটি আবার ধরবো করছি, নিজের কলমে শান দিয়ে রেখে। বহুবার রোজ মরছি, ধরতে চেয়েছি বিলল বনের হরিণ টিয়ে পাখি, বুকে মেখে সবুজ রাঙামাটি, শিয়ালের কাছে বর্গা দিয়ে চোখ, ধরতে চেয়েছি ভিক্ষা শূন্য পাটি, ধরতে চেয়েছি করটি বন্ধ স্নায়ু, নাসিকা রন্ধে বাঁধতে চেয়েছি বায়ু, ধরবো লড়বো মরবো যেন, আক্ষেপ পুষেছি সাপের মতো কাটাচ্ছি এ আয়ু, আক্ষেপ পুষেছি সাপের মতো কাটাচ্ছি এ আয়ু। আরে অভিজিৎ, জানি না বয়স কত, তরুণ তো, এই জন্য কলম বিদ্রোহ করে। তরুণ বয়সে এরকমই হয়। চমৎকার সুন্দর কথাগুলো বলেছে, লড়াই, মিছিল, সব কথা এখানে আছে। এরপর আসি, ঘর্মাক্ত মুখের দিকে তাকাও। আমিও ঘেমে যাচ্ছি, কোনো ফ্যান নাই, নাই, এর মধ্যে এই কষ্ট করে কবিতা, সময় কাটানোর জন্য কবিতা পড়ছি। সারাদিনে কি করলাম? সকালে উঠলাম, প্রার্থনা করলাম, অল্পক্ষণ ফেসবুকে বসলাম, তারপর ঘুমালাম, আবার দ্বিতীয় দফা ঘুম, 11:30 পর্যন্ত ঘুম। তারপর ডাক দিল, তারপর উঠলাম, যথারীতি সব করে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুম চলে আসছিল। তারপর ভাবলাম যে না, এত ঘুম ভালো না। তখন ভাবলাম যে একটা ভিডিও বানাই। আমার রেকর্ড করা আছে 35টা, এই পর্যন্ত বোধহয় 3টা না 4টা ছেড়েছি। আজকে করলাম
তিনটার মধ্যে একটা ফেলে দিলাম। তিনটার মধ্যে একটা ফেলে দিলাম। কেন ফেলে দিলাম? কারণ আমার রেকর্ডিং এর সময় তো কবি নাই, তারপরও করেছি। যাই হোক, তখন দেখলাম যে না, থাক, অসুবিধা নাই। ওই একদিন এসে প্রজেক্ট নিবে, একটা শিপ নিবে, তাহলে আমার জন্য সুবিধা হবে, তাহলে আর ফেলতে হবে না। এবার আসি, ঘর্মাক্ত মুখের দিকে তাকাও। সমস্ত রাত সঙ্গমহীন বুড়ো পাখির মতো চোখ বুজে পড়ে থেকে পড়ে কে যায় মেঠো পথ ধরে? সূর্য সন্তান হুড়োর হুট হুট স্বরের কোমল চরণে পাখিরা মেলায় গান। মাটির ব্রেসিয়ার খুলে কারা দেয় হানা। স্তন গন্ধা ফসলের মন্ত্র বলো কার আছে জানা? ভাগ্যের মতো বর্ষায় জমিতে কেটে দিয়ে আইল কে বলো চাষ করা শেষে কিনে খায় চাইল? গাছের ছায়ার নিচে ঘুমিয়েছে এ কোন দেবশিশু? কৃষ্ণ, গৌতম, হজরত না টিসু? ঘুমন্ত এই দেহের বলে ঘুরছে নাকি চাকাও? কি তার পরিচয়? একবার, শুধু একবার ঘর্মাক্ত এই মুখের দিকে তাকাও। কি তার পরিচয়? কি তার পরিচয়? যাই হোক, যারা যারা এসছেন, পার্থ সেন, সাকিব বাপ্পি, এরা সম্ভবত শেরপুর অভিজিতের বন্ধু। অভিজিতের বন্ধু ছাড়া আর কেউ আছে কিনা? একজন এসছে আমেরিকা থেকে, গোমেজ। হয়তো দেখবো আরো অনেকে চলে আসবে। তবে আমার ইচ্ছা যে আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছে শুধু তারাই শুনবে না, এই কবিতাগুলো সবার মাঝে ছড়িয়ে যাক। অভিজিতের পরিবারের যে সদস্য আছে এবং বিশেষ করে তার যে বন্ধু বান্ধবী আছে, বান্ধবী তো নিশ্চয়ই আছে, তরুণ ছেলে, তাদেরকে শোনাবে। এই জন্য আমি বলি, যারা আমার লাইভ অনুষ্ঠান, যাদের কবিতা পড়ব, তারা যদি শেয়ার না করে তাহলে আমি খুব কষ্ট পাব। আমার বয়সের কথাও চিন্তা করতে হবে। কত? 72 চলছে, এই তো 73 কিছুদিনের মধ্যে পড়বে, সামনের বছর মার্চে। এবার আসি, তুমি আমার ব্যক্তিগত হাহাকার। তুমি আমার ব্যক্তিগত হাহাকার লিখেছেন অভিজিৎ চক্রবর্তী। ওই দূরে সু প্রতিভ আলো জেলে বুকের মধ্যে পাথর পুষছে কে? বিশ্বাস ভেঙে গেলে আর কিছুই যেন থাকে না বলার। সেখানের বালিশ হয়ে দুঃখ নামে বুকে, চিলি সসের মতো চেটে খায় আবার। যার নেই কিছু হারাবার, তার থেকে কে বা বলো নিয়ে যাবে কি আর? জলপাই রঙা অপেক্ষার কাঁধে প্রেমিকরা চায় সুখী জীবনের অঙ্গীকার। কবরখানাগুলোয় রাত হয়ে আসে এমন তর নীরবতায়, চারিদিকে নামে যখন অন্ধকার। সব সমখরি মাটি দেহে কি করে বুঝাই বলো? তুমি আমার ব্যক্তিগত হাহাকার কি করে বুঝাই বলো? তুমি আমার ব্যক্তিগত হাহাকার। চমৎকার ভাবে উপস্থাপন করেছে।
বিশেষ করে আমি যেটা শেরপুর, আমার বাড়ি জামালপুর, আমি শেরপুরে যখন গিয়েছি ফেরি পার হয়ে শেরপুর গিয়েছি। শেরপুরে এছাড়াও পরে ফের খুব ভালো ব্রিজ হয়েছে। শেরপুরের রাস্তাটা এত ভালো, আমার ওই ইয়ের কথা মনে নাই, শেরপুরের শেষ মাথায় কি গজনবী পার্ক নাকি, ওটা অসাধারণ একটা জায়গা। সেখান থেকে ইন্ডিয়া দেখা যায়, একবারে পাহাড় সমস্ত চারদিকে, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমি ওখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং রাস্তা খুবই ভালো। আর বিশেষ করে ওটা তো মতিয়া চৌধুরীর নখলা বোধহয় সম্ভবত সেখান থেকে দাঁড়িয়েছিল, তার বাড়ি তো বরিশাল। এবার আসি দৌড় মানে এখন কবিতায় দৌড় শব্দ ব্যবহার করা, দৌড় তো দেয়, আর তরুণ সে তো দৌড় দিবেই। দেখা যাক দৌড় দিয়ে সে কি করে, কবিতার মধ্যে কি বলেছে। চোরা কাটা বিধে আছে গলায়, দৃশ্য কেন দেখার আগে পালায়, দৃশ্য কেন দেখার আগেই পালায়, বসন্তের কোকিল স্বরে শুধু বিশ্রীর ছুরি, হন্তারক পেশে যাচ্ছে কে কোথায়, সময় কি আজ সময়ে ধ্বনিত ঘড়ি, কাটা নুনে শরীর রেখে সাত দৌড়াচ্ছে কেউ শোকের আচরে, বাঁচার তাগিতে উন পাজুরে অঙ্গস্থানে বয়ে বেড়াচ্ছে দৌড়ের অভিশাপ, বয়ে বেড়াচ্ছে দৌড়ের অভিশাপ। এবার আসি দ্বিধা। তাই ওটা দেখিনি, আমি দেখিনি, গজনীটা দেখেছি। তাহলে আমার ঠিকই মনে আছে গজনী, আমি 96-এ সম্ভবত গিয়েছিলাম, আর আজকে 2020। পরিবর্তন তো হবেই। লজ্জা খসে গেলে পড়ে থাকে নরম ক্ষত, কোন বসন্তের স্লেট, লজ্জা খসে গেলে পড়ে থাকে নরম ক্ষত, কোন বসন্তের স্লেট, আধ খাওয়া আপেল উচ্চারণে ভ্রান্তির মতো, ঠোঁটে আসে ডাক নাম বিচ্ছিত পতিত জমির মতো, নাকের ডগায় কপালে তীরে, অংশ থেকে হংসের কানে কানে, গোপন হিংসের দাবায় নৌকার চাল, পৃথিবীর কাছে আসে ব্যক্তিগত চিঠি, নির্ভুল প্রেম জানে দ্বিধা মানে শূন্যের দাম, দমে যায় বাজারে, কমে যায় ঘুঙ্গুরের শানিত সুর, তবু শীত আসে এক ডুলি প্রার্থনা নিয়ে, তবু শীত আসে এক ডুলি প্রার্থনা নিয়ে। চমৎকার। আসলে মনে হচ্ছে এইসব কবিতা তো ওই গজনবী পার্ক, গজনবী ওখানে ওই সুদৃশ্য জায়গাটায় করা যাবে না, ওখানে করতে হবে রোমান্টিক কবিতা। জানি না সেই রোমান্টিক কবিতা এখানে আছে কিনা। হ্যাঁ, পাহাড়ের পাদদেশে বসে কয়েকজন থাকবে, তারা শুনবে, সেই ধরনের কিছু কবিতা জানি না থাকতেও পারে। আমি তো কবিতা পড়িনি, আজকেই প্রথম পড়ছি। সংশয় প্রার্থনা কবিতার নাম। কখনো কুয়ার মতো খুলে খুলে দেখি, ভিতরে স্মৃতি হিসাবে শুধু বসন্তের দাগ, সমস্ত শীতে শিয়ালের ভেজা ভেজা কান্নার মতো দগদগে ক্ষত, কঞ্চু পাথরের গায়ে জলপুট্টি হয়ে মেঘ লুকাচ্ছে রৌদ্র, মাছ বরাবর রুটির শেষ কামড় সম আইল,
বন্ধ দেরাজ বাবার পেনশন ফাইল, বাজারে ব্যাগ থেকে হারিয়ে যাওয়া মাছের চোখ, নীরবে সাঁতার কাটে বুক পুকুরে দেয় ডুব, উচ্ছন্ন বিকেল তবু লাঙ্গুলের মতো উবু, সপ্রতিভ আম্র মুকুল যেন ভুল করে গেয়ে উঠে কবু, অসহায় রজনী কাটে আলো নিবু নিবু, মুক্তি চায় মুক্তি নয় চাওয়া পাপ জানি তবু, এ ধরা থেকে মুক্ত করো প্রভু, এ ধরা থেকে মুক্ত করো প্রভু। চমৎকার। আগে বলে রাখি, এটার ইউটিউবটা আমি বানাবো না। যদি সম্ভব হয়, অভিজিৎ চক্রবর্তী যেহেতু তরুণ প্রজন্মের ছেলে, সে যদি পারে ইউটিউব করে দিতে, তার ইউটিউব চ্যানেলে দিবে। কেন দিবে সেটাই বলছি। এই জন্য দিবে যে অভিজিৎকে তার ফেসবুকে তার বন্ধু বান্ধবী, তার আত্মীয় স্বজন সব চিনে। সে যখন তার ইউটিউব চ্যানেলে দিবে, তখন ইউটিউবে লাইক কমেন্ট হবে। ফেসবুকে তো হবেই। ফেসবুকের যে লাইভ সেটা কখনো ডিলিট করবে না। আর ইউটিউব চ্যানেল অনেক সময় বিভিন্ন কারণে ডিলিট হয়ে যেতে পারে, কোনো কারণে ঠিক মতো অপারেট না করলে। আর ওখানে লাইক কমেন্ট না করলে যে ইউটিউব বানায় তখন ভালো লাগে না, সেটা ডিলিট করে দেয়, যেটা আমি করি। আমি দেখি যে আরে ইউটিউবে এত কষ্ট করে কবিতা পড়েছি, কোনো লাইক কমেন্ট নাই, ফেলে দিই, ঠাস। আমি কেন রাখবো সেটা? যেটা ভালো জিনিস সেটাই আমি রেখে দেবো, যেটা ভালো লাইক টাইক দিবে, যাই হোক। কিন্তু ফেসবুক এক জিনিস, ইউটিউব এক জিনিস। এবার আসি মরণানন্দ। আজকের দিনটিকে টবে রোপণ করে জল দিয়েছি দিনের গোড়ায়, আর এক সমুদ্র নোনা মাছির জীবন নিয়ে অনভিজ্ঞ সাপের মতো খোলস পাল্টাচ্ছি প্রতি রাতে। পৃথিবী এবং বিধাতার সঙ্গমকে সাক্ষী রেখে বন্য ফুলের গা বেয়ে নেমে আসছি সন্ধ্যা মালতীর দুঃখ হয়ে। নিজেকে বৃক্ষ ভাবলি রিক্ত হাতে উপলব্ধি করি অপার ভান্ডার। যদিও মস্তকহীন, সমস্ত শরীরে শুধু ধানের মতো দেনা। সূর্যের নিরবচ্ছিন্ন আলোর আদলে শুধু বাড়ছে পুরাতন মদিরার বোতলে বন্দি আমি, এক নিষিদ্ধ কণ্ঠস্বর, যাকে সময়ের প্রয়োজনে ব্যবহার করা হবে স্লোগান হিসাবে। আমি অভিজিৎ সম্পর্কে, আমি যদিও কবি না, আমি শুধু কণ্ঠে নেই, তবে তার কবিতাগুলো একটা জিনিস আমি লক্ষ্য করছি, ভিন্ন ধারার কবিতা। আমি যেহেতু অনেকের কবিতা নিয়েছি কণ্ঠে, এটা একটা ভিন্ন একটা ধারায় তার লেখাগুলো। মনে হয় না এটাকে কেউ ওইভাবে মিলাতে পারবে। সূর্যের নিরবিচ্ছিন্ন আলোর আদলে শুধু বাড়ছে পুরাতন মদিরার বোতলে বন্দি আমিও, এক নিষিদ্ধ কণ্ঠস্বর, যাকে সময়ের প্রয়োজনে ব্যবহার করা হবে স্লোগান হিসাবে। এরা যারা
কবিতার সমালোচনা লেখে, অভিজিৎ যদি তাকে দেখায় তারা বলে দিবে যে কবিতা কোন জায়গায় কি। হ্যালো আনিস, আমি 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 লাইফে আছি, লাইফে। আচ্ছা আচ্ছা। উদাসীনতার পাপ। আমার মনে হয় অভিজিৎ নিশ্চয়ই ইতিমধ্যে তাকে ট্যাগ করেছি, সেটা তার ফেসবুকে রেখেছে। আমি এমনি সহজ মানুষ, সরলতা বেশি, কিন্তু আমি যদি দেখি যে অভিজিতের ওখানে আমার ফেসবুক শেয়ার নাই, আমি সাথে সাথে আমার লাইভ প্রোগ্রাম আমি ডিলিট করে দেব। কষ্ট করলাম, আর কি করা যাবে, কিন্তু এটা যেন না হয়। সবার ক্ষেত্রে এই আইন। এবার আসি উদাসীনতার পাপ। প্রতিনিয়ত মানুষের হৃদয় থেকে দূরে সরে যায়, বেদনার আটি ভেঙে ফেলে করি গাছের জন্য দুশ্চিন্তা। অসংখ্য হৃদয় খুলে দেখেছি, প্রতিটি মানুষ আসলে একটি গাছ, যে প্রচন্ড হাওয়ার উপরে বয়ে চলে তার পূর্বপুরুষদের আচরণ ও পাপের থলি। নিজের ভিতরেও অনুভব করি একটা শিকড়, অসংখ্য বেদনার স্থূল সুখের ছাই দিয়ে ঘেরা। পূর্বজদের গড়া খুঁটি, যে সর্বদা বুকে পিঠে চাপড় দিয়ে বলে, জানিস তুই কোন বংশের ছেলে। আয়নায় আজ আর কিছু, বন্য বাদর ছাড়া আর কিছুই চোখে পড়ে না। চিমনির ভাজে ভাজে পরে বয়সের ছাপ, বহু আগেই অগ্রজদের আনফলো করে রেখেছি। বাড়ছে বারুক উদাসীনতার পাপ। বহু আগে অগ্রজদের আনফলো করে রেখেছি, বাড়ছে বারুক উদাসীনতার পাপ। বারুক উদাসীনতার পাপ। তাল দিয়ে পড়ার চেষ্টা করলাম, আর কিচ্ছু না। আমার একটা কথা খুব মনে পড়ে। আমার বাসার কাছেই রমনা পার্ক, বেরি রোড অফিসার্স ক্লাবের ওদিক দিয়ে রমনা পার্ক। আমি ভোরবেলা আমি সবসময় রমনা পার্কে যেতাম। ঝড়ের মধ্যে দেখি একটা বড় একটা বিশাল একটা গাছ পড়ে গেছে এবং শিকড় শুদ্ধ উঠে এসছে। তারপর দেখলাম গাছের সমস্ত বাকলগুলি একেবারে বৃদ্ধ, মানে ওটা না দেখলে বোঝা যায় না। তখন মনে করি যে আমাদের শরীরের ভিতর এরকম ক্ষয় হচ্ছে, গাছেরও তো একটা জীবন আছে। তা আমি এটা ফেসবুকে দিয়েছিলাম, বলে যে দাদা আপনি এই সমস্ত দিবেন না, আমাদের খারাপ লাগে। কারণ ওটা আমি কম্পেয়ার করেছি আমাদের জীবনের সাথে। আর কবি হলে তো আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতো। আমি জানি আমাকে অনেকে পছন্দ করে, আমার ওটা দেখে বলে যে আপনি যদি এসব মনে করেন তাহলে আপনার খারাপ লাগবে। এবার আসি রেড গগজ। রেড গগজ বলতে কি বোঝায়? একটা হচ্ছে যে গগজ সানগ্লাস নাকি, কিচ্ছু বুঝতে পারছি না। দেখি, জ্যোৎস্নার ফুল ফুটে আছে চোখে, অবাক দৃষ্টিতে লাল বলে মনে হলো। পাহাড়ের শরীরে শুধু কান্না, স্পর্শ করতে না পারার আক্ষেপ নিয়ে রাঙ্গা হয়ে উঠছে ক্রমশ পাহাড়।
চোখে দিলি শুধু লাল, মুখে নিলে গরল, করছে ধারণ মহাকাল, আকাশ পাখি সমস্ত কোলাহল, বার্লিনের পুঁজিবাদী ধোয়া কিংবা চের শেষ মশাল। এইখানে দাদাগিরি চলবে না, এইখানে চলবে না গোষ্ঠীগত লিঙ্গের প্রতি সমবেদনা। বিপ্লবের ভাষা যদি না থাকে জানা, এক গ্লাস ড্রাগন ফলের শরবত খেয়ে নিন। তবু রাখতে হয় খবর, লালচে মগজ কোথায় দিচ্ছে কবর, কোথায় গাইছে গান গোড়া খোদকের দল, কোথায় আত্মনাদ চোখে উজ্জ্বল। কমরেডস, এই লাল আমাকে নিয়ে যেতে দাও, রক্তের অভাব রাষ্ট্র প্রসব বেদনা সইছে। কমরেডস, এই লাল আমাকে নিয়ে যেতে দাও, রক্তের অভাবে রাষ্ট্র প্রসব বেদনা সইছে। বহুদিন পর কমরেড শব্দটা ব্যবহার করলাম। লাল পতাকা মিছিল, লাল পতাকার মিছিল আমিও করেছি। জিনিয়া রুনা এসছে, যে এখন টিভির স্টার। জিনিয়া রুনাকে প্রায় টিভিতে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠান, এবং সুন্দর ভালো আবৃত্তি করে। ও এসছে দেখে আমার ভালোই লাগছে। এখন আসি দুরন্ত লোকাল। আহারে, চা শেষ হয়ে গেছে। এ পাশে রোদের অভাব, পুরনো স্মৃতির অ্যালবামে পড়ে গেছে চশমার দাগ, অভাবে বিবর্তিত স্বভাব, ব্যথা অপ্রাপ্তির খেয়ালে কত অনুরাগ। উড়ন্ত পরযায়ী পাখি মিলে ধরেছে যেন বহু পরিশ্রান্ত ডানা। নষ্ট এ শহরে স্মৃতিচারণ মানা, পাথুরে দেওয়ালে সেটে আছে নরম রোদের মতো গভীর অসুখ। দুরন্ত এ লোকালে কত চেনা মুখ, উৎসুক জনতার ভিড় ঠেলে সেসব মুখে আজ চোখ যায় গেলে। সময় হারায় না, হারায় অধিকার, জীবন নিয়ে গেছে বহু আগেই। বেঁচে থাকা প্রতিদিন আর এই হাহাকার, মস্তিষ্ক খুঁজে আজ একাল সেকাল শুধু পরিশ্রান্ত ডানায় ভর করে যায় দুরন্ত লোকাল, দুরন্ত লোকাল। এরপর আসি 13 নম্বর কবিতা। দুঃখ বলো কি দিবে আর। কে লিখেছেন? অভিজিৎ চক্রবর্তী, যে শেরপুরে অবস্থান করে। কোন দল করে কিনা জানি না, তবে বিপ্লবীর ছোঁয়া তার মধ্যে আছে। কবিতার মধ্যে যেহেতু বিপ্লবীর ছোঁয়া আছে, জানি না কখনো বিপ্লবের নেতৃত্ব দিবে কিনা। কারণ আমাদের দেশের যে অবস্থা, বিপ্লব করার মতো অবস্থা আছে, কিন্তু সংগঠন নাই, নেতা নাই। এখানে একজন খুবই বড় মাপের বিপ্লবী নেতা দরকার, যে সবাইকে অর্গানাইজ করে
এই সমাজটাকে একটা বাড়ি মারবে, এই সমাজের যত খারাপ জিনিস সমস্ত ধূলিসাৎ করে নতুন একটা সমাজ গড়ে তুলবে, যেখানে থাকবে না দুর্নীতি, যেখানে থাকবে না স্বজনপ্রীতি, যেখানে অর্থের জোরে মানুষ যে সুনাম কিনে সেটাও থাকবে না। এই কথাগুলো অনেক কষ্টে বলছি। এখন সেই আরেকটি কবিতার মধ্যে চলে আসি। নিশ্চয়ই এখানে অনেক কিছু থাকবে। দুঃখ বলো কি দিবে আর, সারা জীবন তো দুঃখই পেলাম, কি দিল? এই জন্য শুধুই বয়ে যাওয়া খালি পিস্তলের আর্তনাদ নিয়ে দুঃখ বলো কি দিবে আর, দুঃখ বলো কি দিবে আর, আধ খাওয়া সিগারেটের দাম, মেহনতি কৃষকের ঘাম, মূল্যের বদলে আজ শূন্যের কবিতা লিখছি। ফসল বিক্রির টাকায় ফসিল যখন প্রতিটি পরিবার, বাজার তো ঘুঙুরের মতো, কান্নার রোল যেহেতু উদারগত। দুঃখ বলো কি দিবে আর, বাক স্বাধীনতার নামে মুখ ঢেকেছে অন্নকোষ। রাষ্ট্রীয় কোষাগার যখন সমস্ত পাপের পাহাড়, সীমিত আকারে যেথায় মৃত হচ্ছে ঘুষ। সত্যের বলিতে আজ নিষিদ্ধ আহার, আসো আমরা বরং আলিঙ্গন করি, সম্পর্কে সহোদর হয়ে ঘুমিয়ে পড়ি। গল্প করি উন্নয়নের অনেক দূর হবে যেতে। দুঃখ বলো কি দিতে পারো আর, পেটে লাথি বুকে শুলের আঘাত, জাতের জুতোর বাড়ি ধর্মের ভাগার। অসভ্যের দেশে সভ্যের গলিত দেহের সৎকার, অসভ্যের দেশে সভ্যের গলিত দেহের সৎকার। আরে এই অভিজিতের কবিতা কখনো টিভিতে হবে না, কোন মিডিয়াতে করাবে না, বরঞ্চ আমার তো মনে হচ্ছে যে ওর শেরপুরে চলে যাই। শেরপুরে যে ওখানে শ্রমিক কৃষকদের মধ্যে যে শোনাই, তারপরও হামলা হইতে পারে। কি কথাটা বলেছে, দুঃখ বলো কি দিতে পারো আর, জাতের জুতোর বাড়ি ধর্মের ভাগার। অসভ্যের দেশে সভ্যের গলিত দেহের সৎকার। কে রক্ষা করবে? এসব সমস্ত নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাক স্বাধীনতাও নাই। আমি যে একটা কথা বলবো সেটাও, সেই স্বাধীনতাও নাই। আমি অভিজিৎকে আমি জানি না, তার কবিতা কণ্ঠে নিলাম, আমি তাকে আমার পক্ষ থেকে স্যালুট। আমি যে জিনিস আমি ধারণ করেছি যৌবনকালে, আমি রাজপথের মানুষ ছিলাম। এখন না হয় এই কবিতা জগতে যেই জিনিসটা লালন করেছি সেটা আমার কবিতার মধ্যে দিয়ে, আমার কবিতা না অন্যের কবিতার মধ্যে দিয়ে আমার কণ্ঠে প্রকাশ হয়। আমার তখনই ভালো লাগে, যদিও অনেক ভিন্ন ধারার কবিতা আমি পড়েছি, কিন্তু অভিজিৎ যে জিনিসটা আজকে দেখালো, আমার সুকান্তের কথা মনে পড়ে গেল। আমি সুকান্তকে দেখি না এখন, কারোর মধ্যে সুকান্তের ছোঁয়া নাই, খুব কম। কারোর মধ্যে সেই নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো সেই কিছু নাই, কুলি মজুরের মতো নাই। হে দারিদ্র তুমি আমার করেছ অসহায়, আমি দেখি না, খুব কম দেখি। কেন দেখি কম? এদেরকে মানুষ, যত মিডিয়া এদেরকে গ্রহণ করবে না।
সমস্ত মামা ভাগনাদের রাজত্ব। থাক, এসব নিয়ে আর বেশি বলবো না। এরপর আসি আগত নক্ষত্রদের প্রতি। হেডলাইন তো সাংঘাতিক, মানে নক্ষত্রদেরকে, যে সমস্ত আসছে নতুন নতুন নক্ষত্র, তাদের প্রতি বোধহয় কবিতাটা। জানি না এটার মধ্যে দিয়ে আমার কথা আছে কিনা। কবিতা তো তখনই প্রাণ পায় যখন যে কণ্ঠে নেয় বা যে শুনে, যখন দেখে যে এ তো আমার মনের কথাগুলো বলেছে, যেটা সচরাচর কেউ বলে না, সেটাই হচ্ছে আসল কবিতা। কথাটা ঠিক? আমি মনে করি, আমার দৃষ্টিতে তাই। এক একজনের এক এক ধরনের ধারণা। আমি পণ্ডিত না, আমি কবিও না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন ধরনের, অনেকের সাথে মিল নাই। তবে কবিতাকে আমি ভালোবাসি, কবিতাকে ভালোবাসি বলি আমি প্রতিদিন কিছু না কিছু অ্যাক্টিভিটিস রাখি। এরপর আসি আগত নক্ষত্রদের প্রতি। এখানে অনেক নক্ষত্র আছে, জানি না কোন নক্ষত্রটা প্রস্ফুটিত হয়ে আমাদের সমাজে কিছু নিয়ে আসবে। দেখা যাক উনি কি বলতে চেয়েছেন। অন্ধকার মুছে দিলে থেমে যায় কান্নারত প্যাঁচার ডাক, আহত কোকিলের শোক। কারো কারো পকেট থেকে বেরিয়ে যায় দু এক ফালি আকাশ মেঘ বা প্রজ্বলিত বিদ্যুৎ স্ফুলিঙ্গ। শূন্য থেকে মাথা চারা দিয়ে উঠলি কেবল চুল ছেঁড়া বিশ্লেষণ বড্ড প্রয়োজনীয় হয়ে পড়ে। কি করছো, কিসে পড়ছো, কিংবা কোনো ব্যক্তিগত দুঃখবোধ আছে কিনা। রাষ্ট্রের সুনাগরিকের খাতা থেকে নাম উঠে গেলে হারিয়ে যায় প্রিয় ডাক নাম। প্রতিবেশীদের ঘরে ঘরে দুর্গ গড়ে ওঠে, বাড়ি ভর্তির কথার ডালি সাজিয়ে ভিতরে পাঠানো হয় অসংখ্য গালির সমাহার। পরচর্চা করতে করতে অধিকাংশ সুশীলের গলা খরচার খাতার হিসাবে আসে রকের আড্ডায়। পরচর্চা করতে করতে অধিকাংশ সুশীলের গলা খরচার খাতার হিসেবে আসে রকের আড্ডায়। তখন নতুন নক্ষত্র পড়ছে, প্রেমিকার বিদায় আসে শেষ লিখিত সারমর্ম। ভবিষ্যতের কথায় যেখানে অসংখ্য তারার নাম উঠে আসে, অপেক্ষায় মুছে গেলে নিঃসঙ্গতার গানে চাঁদ আলো মেলে। শুধু জেগে থাকে খ্যাপাটে প্রেমিক ও কুকুরের দল, চোখে ঠোঁটে নিয়ে ব্যথিত রক্ত জবার জলছাপ। শুধু জেগে থাকে খ্যাপাটে প্রেমিক ও কুকুরের দল, চোখে ঠোঁটে নিয়ে ব্যথিত রক্ত যাবার জলছাপ। কি বলবো, মমতাজ বেগম রেখা আমেরিকা থেকে এসছে এই অনলাইনে। আমি এই যে এখানে কুকুরের দলটা লিখেছে, আমি এই শব্দগুলি আমি সবসময় ড্রপ মারি। আজকে ড্রপ মারলাম না। কেন মারলাম না?
আমার সম্বন্ধে অনেকে জানে যে আমি অনেক জিনিস পছন্দ করি না, কিন্তু কবিতার লাইটে যে কথাটা বলেছে এটা কখনোই মোচনীয় না, চমৎকার। আমি যে এটা কণ্ঠে নিতে পারবো এটা আমি চিন্তাই করতে পারি না। হঠাৎ করে যখন ওই লাইনটা এসছে আমি ঠিকই গেছি। এই লাইনটা আবার পড়ছি। প্রেমিকার বিদায় আসে শেষ লিখিত সারমর্ম, ভবিষ্যতের কথায় সেখানে অসংখ্য তারার নাম উঠে আসে। অপেক্ষা মুছে গেলে নিঃসঙ্গতার গানে চাঁদ আলো মেলে, শুধু জেগে থাকে খ্যাপাটে প্রেমিক ও কুকুরের দল। চোখে ঠোঁটে নিয়ে ব্যথিত রক্ত জবাব জলছাপ। খুব ভালো লাগলো। অভিজিৎ, দেখো তোমার প্রশংসা মমতাজ বেগম রেখা করছে, তার মানে মমতাজ রেখা অসাধারণ একজন কবি, উনি তোমার প্রশংসা করছে, আমিও মুগ্ধ। এবার আসি বিপ্লবী উৎসর্গ নবারুণ ভট্টাচার্যকে। হ্যাঁ, নবারুণ ভট্টাচার্যের কবিতা আমার কণ্ঠে উঠেছে। অসাধারণ কবিতা লেখে। একটা কোনোভাবে পেয়েছিলাম, ওটা করে দিচ্ছি, একটা না দুইটা বোধহয় করেছি, দেখা যাক। খুবই সাদা সিধা চেহারা, যা ছবিও আমি পেয়ে গেছি, কিভাবে পেয়েছি আমি জানি না। একজন কবি গলা অব্দি মদে ডোবার পর পূর্ণিমার চাঁদ যখন টলতে শুরু করে, কোনো এক বিষণ্ণ শুক্রবারে রাস্তার মাঝে উগলে দিতে থাকেন রাষ্ট্রভাষা সম্পর্কে তার সচেতনতা। বেরিয়ে আসে দু একটি দেশের জাতীয় সঙ্গীত, আর তীক্ষ্ণ গলায় প্রতিবাদ করে বলেন, অনেক হয়েছে কবিতা, এবার অস্ত্রের চাষাবাদ শুরু করো। এরপরে শব্দটা পড়বো। মাগিপাড়ার ফার্স্ট গেটে দাঁড়িয়ে প্রবল নেশায় যখন সিগারেটের পাশাপাশি টেনে একটি হঠকারী রাষ্ট্র ব্যবস্থার খুলে ফেলেন, কাপড় অথবা নির্বোধ ফুলের দিকে ছুড়ে দেন কয়েকটি অকথ্য গালি, মৃত্যুর পর তো সেগুলোকেই কবিতা বলি। অর্থের প্রশ্নে তার ছেঁড়া মানি ব্যাগে একটি মানচিত্র ফুটে ওঠে, আর অস্তগামী সূর্য হয়ে মাটিতে গড়িয়ে পড়ে শেষ কয়েন। চায়ের কাপে তিনি ক্ষুধার সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে বসেন। বাজারে ব্যাগ হাতে এখানে সেখানে খুঁজে বেড়ান প্রান্তিক চাষিদের ঠিকানা। দুপুরে কোনো কালে খাবার জুটে গেলে দাঁত খিলিয়ে মিষ্টি হেসে বলেন, ফাক ইউর সিস্টেম। আমি আসলে একজন খলনায়ককে চিনতাম, দিন শেষে অর্থের তাড়নায় যিনি কবি হয়ে উঠতেন। আমি আসলে একজন খলনায়ককে চিনতাম, দিন শেষে অর্থের তাড়নায় যিনি কবি হয়ে উঠতেন। অনেক ভালো লাগলো অভিজিৎ চক্রবর্তী, এবং তার জন্মস্থান শেরপুর সদর, শেরপুর জেলায়। তার মানে শেরপুর সদরই তার বসবাস। রবি নিয়োগীর সম্ভবত শেরপুরে। রবি নিয়োগীর ছেলের একটা কবিতার বই আমাকে দিয়েছে, আমি দেখি তার কবিতা নিয়ে একদিন লাইভ করব। সে না ফিরার দেশে চলে গেছে, তার ভাই পাঠিয়েছে।
কমরেড রবি নিয়োগী, সম্ভবত সে শেরপুরের, যতটুকু আমি জানি। তো শেরপুর প্রথম অনলাইন ম্যাগাজিন স্লোগান আমাদের সম্পাদনা করেছেন। তার মানে অনলাইন ম্যাগাজিনের নাম হচ্ছে স্লোগান আমাদের। এবং এটা দিয়ে বোঝা যায় যে কি ধরনের স্লোগান মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়। একটা স্লোগান একটা বিরাট ব্যাপার, একটা লাইন দুইটা লাইন, যে স্লোগানগুলো আমরা স্বাধীনতার আগে পরবর্তীতে আমরা কিছুদিন আমি দিয়েছি, এবং এখনকার স্লোগান তো আরো সেন্সিটিভ। আমি জানি। ও তাহলে চেনেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই এবং তার মধ্যে ওই ছোঁয়াটা আপনার মধ্যে আছে, যার জন্য মানে তার বিশেষ করে অভিজিতের কবিতায় অনেক জিনিস চলে এসছে, এবং সে ভালো ভালো মানুষের সাথে মেলামেশা করেছে, কোনো ভাবাবেগে বা কোনো জায়গায় জড়িয়ে যায়নি, নিজেকে সবসময় শুদ্ধ রাখার চেষ্টা করেছে। আমি তার প্রতি অনুরোধ থাকবে, তার যে মন, তার যে চিন্তা ভাবনা, কবিতায় যে জিনিসগুলো লিখেছে সেটা যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়। কেননা আমার বলা এবং আমার বাস্তব চলাচলের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, যেটা এখন হচ্ছে। বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। কেন? আমরা বড় বড় কথা বলছি, এই দিব দিব, কিন্তু যখনই নির্বাচিত হয়ে যাচ্ছে তখন সব ভুলে যায়। তখন আর পাবলিকের প্রয়োজন নাই, দরকার পড়লে পাবলিকের গায়ে লাথি মেরে সে উপরে উঠে যাবে। এই জিনিসগুলি অনেক কিছু বুঝার ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করতে পারি অভিজিৎ চক্রবর্তী যদি বই বের হয়ে থাকে বা ম্যাগাজিন যদি থাকে, ম্যাগাজিন তো ওটা তো একবার দুইবার পড়ি, যদি তার লেখা কিছু থাকে আর সে যদি আমার কণ্ঠে নিতে চায়, আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করবে। আমি আমার পক্ষ থেকে যতটুকু করার দরকার আমি করে দেব, কিন্তু স্টুডিওর খরচাটা তাকে বহন করতে হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি যে এটা পড়ছি, এটা যদি কোনো মিডিয়ার লোক যদি এটা রেকর্ড করত, ভিডিও করত, এটা আরো অনেক জায়গায় ছড়িয়ে যেত। কেন ছড়ানো উচিত? আমি মনে করি এই কবিতাগুলো মানুষের মধ্যে মানুষকে জাগ্রত করবে। আমাদের মানুষরা এখন অন্ধকারে ছেয়ে গেছে, অন্ধকার ডুবন্ত। সেই ডুবন্ত মানুষদেরকে কবিতার মধ্যেও দিয়েও জাগানো যায়। একটা করা যায় মিছিল, সংগ্রাম, কবিতার মধ্যেও দিয়েও মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু সেটা শহরবাসীর মধ্যে নয়। সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে কৃষক শ্রমিকের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে। তাহলেই যদি আমাদের দেশে কিছু পরিবর্তন আসে, না হয় এদেশে আমরা পরিবর্তন আনতে পারবো না। আমি এত কিছু লিখলাম, আমি যদি এই সমাজের জন্য কিছু না দিতে পারলাম তাহলে কি হবে? একটা আত্মতৃপ্তি, যেমন অনেকে কবিতা লেখে নিজের রিক্রিয়েশনের জন্য, আত্মতৃপ্তির জন্য, যে আমি একটা লিখেছি রোমান্টিক, চাঁদ, আকাশ, এসব নিয়ে, পড়ি নিয়ে। কিন্তু যারা বড় মাপে, তাদেরও তো অনেক দায়িত্ব আছে। যেমন গুমদা অনেক কিছু লিখেছে, স্বাধীনতা শব্দটি কিভাবে আসলো,
এরকম আমাদের স্বাধীনতার যে নিয়ে সমস্ত কবিতা, সেসব হলো আমাদের জন্য একটা গর্বের বিষয়। এইভাবে মহাদেব শাহ লিখেছে, অনেকে লিখেছে। তো এখন নতুন প্রজন্মকেও তো এটা লিখতে হবে, কোনো ব্যক্তিকে নিয়ে না লেখা, লেখা সমাজের প্রয়োজনে যে জিনিসগুলি আমরা সমাজ পরিবর্তনে কাজে লাগবে, সমাজকে সচেতন করতে পারবো, সেই জিনিসগুলিকে মানুষের সামনে তুলে ধরতে হবে। দুর্নীতি অমুক অমুক এই দেশ থেকে চিরতরে উৎপাটন করতে হবে। যেভাবে আমরা মুক্তিযুদ্ধে আমরা দেশকে স্বাধীনতা এনেছি, এই জন্য সেই জিনিসগুলি যে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। এই আহ্বান জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সৌভাগ্যবান, আজকে যদি অভিজিৎ চক্রবর্তীর কবিতা আমি এখানে লাইফে না পড়তাম, আমি অভিজিৎ চক্রবর্তী সম্বন্ধে একেবারে অবগত থাকতাম না। আজকে আমি জানলাম, সে যদিও আমাকে ইনবক্সে দিয়েছে, আমার ভিতরে ভিতরে একটা ধারণা ছিল তার কবিতা বোধহয় একটু, সে হয়তো কোনো ব্লকার বা কোনো প্রবলেম হয় কিনা। তারপরেও কবিতা পড়ে যেটা বুঝলাম, সে অনেক ভালো লেখালেখি করে, বিভিন্ন সামাজিক সংগঠন, এটা আমি জানি না, এখানে ওই ধরনের পরিচয় দেয় নেই, কারণ সে তার এত পরিচয় দেওয়ার হয়তো প্রয়োজন মনে করে না। সে নিজেই একটা প্ল্যাটফর্ম। আমি দেখেছি তার ফেসবুক, সে সংক্ষেপে লিখেছে যে আমার কবিতা বদরুল হাসান খান অমুক অমুক আবৃত্তি করবে। কিন্তু ওনার যে পরিচিতি, বায়োডাটা যেটা আমাকে দিচ্ছে, আমি সবার কাছে প্রচার করেছি, উনি কে, ওনার জন্ম কোথায়, তাও সংক্ষেপে দিচ্ছে, বিস্তারিত দেয়নি। আমি প্রত্যেকের একদম বিশাল, কিন্তু আমার যেটা মনে হয় সে আসলেই শেরপুর এলাকার মধ্যে সে একটা ভালো অবস্থানে আছে, যার জন্য সে পরিচয় দেওয়াটা মনে পড়ে নেই। যেমন গুন্দার তো আমি গুন্দার কবিতা নিয়ে লাইভ করেছি, কিন্তু আমি গুন্দার সম্বন্ধে কিচ্ছু লিখিনি, খালি গুন্দার কবিতা নিয়ে লাইভ। যাই হোক, এইভাবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো আপনাদের মাঝে থাকতে পারি। যে কবিতাকে বেসেছি সেটা যেন আমার কোনোভাবেই যেন আমি হতাশগ্রস্ত না হই। আমি আগেই বলেছি যে আমি মাঝখানে ঝিমিয়ে পড়েছিলাম এই করোনার কারণে, আমি কোনো স্টুডিওতে যেতে পারতাম না। যে জিনিসটা ইদানিং আমি শুরু করছি, হয়তো আমার মোটামুটি ভাবে সময় কেটে যাবে, ভুলভ্রান্তি থাকবে, রেকর্ড হবে, প্রকাশ হবে, হয়তো আবার অনেকগুলো ডিলিটও করতে হবে, এর মধ্যেই জীবন চলবে আমাদের। আমি মাঝে মাঝে অনেক সময় কষ্টের কথা দিই, আনন্দের কথাটাই আমাকে বেশি বলতে হবে, কারণ আমি কষ্টের কথা বললে অনেকে ঝাঁপিয়ে পড়ে, আমি জানি কেন। আর একটা জিনিস আমি অভিজিৎকে বলবো, দয়া করে আজকে যে লাইভ করলাম, ইনবক্সে যেন মাঝে মাঝে যোগাযোগ থাকে, না কিন্তু আমি ভুলে যাব। আমি সত্যি মন ভোলা মানুষ, এটা বয়সের কারণে হইতে পারে। এই যোগাযোগগুলি না হলে হয় কি, এরপরে হয়তো কোনোদিন জন্মদিনে আমি দেখি যে আরে ইনবক্স খালি, তখন আমি তাকে ফেলে দিই। দেখলাম যে সে আমাকে হয়তো পছন্দ করে না, বা তার ফেসবুক আইডিটা অকেজো, তখন আমি স্বাভাবিকভাবে তাকে বর্জন করি, মানে আমার ফেসবুক লিস্ট থেকে বাদ দিয়ে দিই। এটা আমার কেন জানি এটা ইদানিং আমি অনেক দেখেছি, একেবারে অ্যাক্টিভিটিস নাই, প্রচুর ছেলে পেলে আছে, সবাই রিকোয়েস্ট পাঠায়,
আমি ভাবি যে হ্যাঁ বোধহয় ভালো হবে, পরে আস্তে আস্তে ধীরে সুস্থে যত দিন যায় তারপর দেখি যে না, এর তো কবিতার সাথে কোনো সম্পর্ক নাই, এই তো খালি ভিডিও দেয়, আমার ইনবক্সে খালি ভিডিও দিয়ে ভরিয়ে দেয়। তা আমার তো এই ধরনের লোক প্রয়োজন নাই, কখনো প্রয়োজন নাই। হয়তো কোনো দল করে, দলবাজি করে, আমার এসব লোকেরও প্রয়োজন নাই। আমি এই জিনিসগুলি সাংঘাতিকভাবে আমি সতর্কতা ভাবে থাকি। তো যাই হোক, বারবার বলছি, ভালো লেগেছে বলি আমার মানে এই লাইভ বন্ধ করতে ইচ্ছা হচ্ছে না, মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু সবকিছু হিসাব করে চলতে হবে। ভালো থাকবেন। একেবারে 1 ঘন্টা হলো, 9টা 9:59, আর 1 মিনিট পর আমি এখনই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।